কিভাবে খুব দ্রুত বড়লোক হওয়া যায়। হ্যাপি এমপ্লয়ি না হলে হ্যাপি আউটপুট কোনোদিন আসবে না, তখনই তার ব্যবসাটা আসলে ফল ডাউন করে। শর্ট টার্মে একটা পজিশনে যাওয়া যায় না, তারা আসলে বেসিক্যালি পরিশ্রম করতে চায় না। একটা জায়গায় আলাদা আলাদা করে ঘুষ দিতে হয়, দুর্নীতির যে একটা চরম আকার ধারণ করছে। বিডেকে স্পেশাল বিস্টকে আপনাদের স্বাগতম। আমাদের আজকের অতিথি আরএকে সিরামিক্সের ডেপুটি জেনারেল ম্যানেজার এস.এম. আরাফাতুর রহমান, ব্র্যান্ড অ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন। চলুন কথা বলে আসি এবং জেনে আসি তার জীবনের অজানা কিছু কথা। বিডেকে বিস্টকে আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমেই যে বিষয়টা আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে একবারে শুরু থেকে আপনার যেই শৈশব কৈশোর সেখান থেকে যদি একটু বলতেন। আমার বেসিক্যালি বেড়ে ওঠা কক্সবাজারে, আমার 14 জেনারেশন ওখানেই থাকে। ওখানে আমি জেলা স্কুলে পড়াশোনা করছি, তারপরে ওখানে আমার জেলা কলেজ যেটা আছে ওখান থেকে পড়াশোনা করে দেন শিফট টু দ্য ঢাকা আর কি। ঢাকায় এসে তারপরে আমি বিবিএ করেছি, এমবিএ করেছি, দেন আমার চাকরি জীবন শুরু। গ্রামের বিষয়গুলো যদি একটু বলেন, আপনি এখন একটা কোম্পানির এত বড় একটা পজিশন হোল্ড করছেন, সেই জায়গাটা থেকে আপনার গ্রামের স্মৃতিগুলো নিয়ে যদি একটু বলেন যে এরকম ছিল। গ্রাম বলতে আসলে কক্সবাজার শহরেই আমার বেড়ে ওঠা, সো গ্রামটা আমরা আসলে পাই নাই। কক্সবাজার শহরের ঠিক মিডলে আমার বাসা। ওইখানে যেটা ছিল, ওইখানে প্রাণ চঞ্চল ছিল, চার দেয়ালে বন্দি ছিল না, ছোটাছুটি ছিল, কোলাহল ছিল, জীবন ছিল। বাট এখন ঢাকা শহরে দেখা যায় যান্ত্রিক লাইফ, মানুষ যন্ত্রণার মধ্যে, মানে যান্ত্রিক জীবনের মধ্যেই উঠা বসে। ওই জায়গাটাই মিস করা বেসিক্যালি। তারপরেও মানুষের জীবনে তো প্রত্যেকটা ধাপ একটার পর একটা পার হয়ে তার জায়গায় যেতে হয়। এখন যে ধাপ আছে এখানেও ভেরি নাইস, আলহামদুলিল্লাহ। এবং একই সাথে কক্সবাজার নিয়ে মানুষের একটা ফ্যাসিনেশন থাকে। সেই জায়গাটা আপনি ছোটবেলায় যখন কক্সবাজারে বেড়ে উঠছেন, সেই জায়গাটা আপনার ফ্যাসিনেশন কাজ করতো কিনা, যে আমি সমুদ্রের পাশে থাকি সবসময়, বা বন্ধু বান্ধব বাইরে যারা থাকতো, ঢাকার বাইরে যদি কোনো বন্ধু বান্ধব থাকতো তাকে ইনভাইটেশন জানানো, এই ব্যাপারগুলো ছিল কিনা? ফ্যাসিনেশন আসলে তখন না, তখন তো ছিলই, এখনও আমার সেম অবস্থা। এখনও আমি কক্সবাজারকে প্রতিনিয়ত ফিল করি। আমার একটা সময় ইচ্ছা আছে যে আমি ব্যাক করব সেই কক্সবাজারেই, ওখানেই থাকবো, ওখানেই বেড়ে উঠবো। ইনভাইট তো সব সময় করি। এখন যখন এই যে সামনে ঈদ আছে, ঈদে যাব, তখনও সবাইকে ইনভাইট করি যে আসেন ওখানে যাক। এবং আমরা তো কক্সবাজারে থাকার পরও আমরা রেগুলার দেখা যায় বিচে যাই, এই ব্যাপারটা তো থাকেই। বিচের ফ্যাসিনেশন এটা একটা ডিফারেন্ট জায়গা। এবং একই সাথে এরপরে যদি আসি যে সেই গ্রাম থেকে উঠে এসে আসলে এত বড় একটা কোম্পানিতে এত বড় পজিশন হোল্ড করা, এটা সাধারণত আমরা দেখি যে গ্রামের দিকে যারা থাকে তারা সাধারণত বলে আমি তো গ্রাম থেকে আসছি, আমার জন্য এটা অনেক টাফ, সেই বিষয়গুলো থাকে। সেখান থেকে উঠে আসাটা আসলে কিভাবে? আসলে আপনাকে যেটা আমি যদি বলি টাফ, এটা সবাই আমাদেরকেও বলতো সবসময়, গ্রাম থেকে উঠে আসা টাফ, বা জেলা শহর থেকে এখানে এসে সার্ভাইভ করা। বাট আলটিমেটলি দেখা যায় সবাই জেলা শহর থেকেই উঠে আসে। কেন উঠে আসে বা কারা উঠে আসে, এক্ষেত্রে আপনাকে প্রথমে যারা হলো দেখতে হবে যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, পড়াশোনার পাশাপাশি আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিটা আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। যারা অ্যাক্টিভ থাকবে তাদের জন্য অনেকটা ইজি। অনেকেই বলতো যে মামা চাচা লাগে চাকরির জন্য, এটা লাগে, বাট আলহামদুলিল্লাহ যারা এই কাজগুলা করে তাদের আসলে মামা চাচার প্রয়োজন হয় না, যে ক্ষেত্রে আমারও প্রয়োজন হয় নাই। সো আমি বলবো যে ওখান থেকে পড়াশোনা করে যখন ঢাকায় আসি, বিবিএ এমবিএ করে দেন চাকরির জন্য ইন্টারভিউ দিই। কিন্তু সিম্পলি চাকরি আমার শুরু হয়েছে, চাকরি জীবন আমার শুরু হয়েছে সিটিসেল থেকে। সিটিসেল থেকে আমার চাকরিতে দেন আমি বাংলা লিঙ্কে যাই, বাংলা লিঙ্কে একটা লং টাইম থাকি। তারপরে যাই হলো প্রাণ আরএফএল গ্রুপ, ওখানে প্রাণ আরএফএল গ্রুপ প্রায় আমি 10 বছর মতো কাজ করি। তারপরে এখন আমি আছি আরএকে সিরামিক্সে, ওখানে প্রায় 6 বছর প্লাস। সো আমি যেটা বলতে চাই সেটা হলো যে আপনাকে পড়াশোনা একটা অংশ, পড়াশোনাকে আপনাকে 100% করানো যাবে না। পড়াশোনাকে ধরতে হবে 50%, এর পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি করতে হবে। কেমন? এটা আমি ধরেন রেড ক্রিসেন্ট করেছি, থিয়েটার করেছি, তারপরে হলো বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, বিতর্ক করা। এই জিনিসগুলো যখন আপনার মধ্যে থাকবে তখন আপনার স্পন্টেনিয়াস বা মানুষের সাথে যে চলাফেরা, এই জিনিসটা আপনার থাকবে। আমার মনে হয় যে চাকরিটা আলটিমেটলি আপনার হয়ে যায়, যেটা বলছিলাম। আবার যাচ্ছে। বর্তমান সময় আমরা দেখি যে বিজনেস করতে গেলে নানান ধরনের সমস্যা পড়ে উদ্যোক্তারা। এই সমস্যা পড়ার কারণটা কি বলে আপনি মনে করছেন? উদ্যোক্তার সমস্যার প্রধান কারণ যেটা, এটা হলো গভর্নমেন্টের যে ধরনের প্রসেস, ওই প্রসেসটা সিম্পল না। একটা গভর্নমেন্ট, আমরা যদি দুবাইয়ে যাই, দুবাইয়ে একটা বিজনেস ওপেন করতে আপনার হয়তো 7 দিনেই সব কিছু কমপ্লিট হয়ে যায় এবং এখানে কোনো ধরনের ঘুষ বা আদার্স ব্যাপারগুলো নাই। বাট আপনি হোয়ারাস যদি বাংলাদেশে দেখেন, এই প্রসেসগুলো এত কঠিন এবং প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে ঘুষ দিতে হয়। দুর্নীতির যে একটা চরম আকার ধারণ করছে, এটা ভাঙতে হবে। প্লাস গভর্নমেন্টকে প্রসেসগুলো আরও সহজ করতে হবে এবং যারা আসতে চায়
তারা কিভাবে এসে এখানে সুন্দরভাবে এই প্রসেসগুলো করে দ্রুত তার ব্যবসাটা শুরু করতে পারে। এই জিনিসগুলো যতদিন ইজি হবে না ততদিন আসলে আমাদের দেশে ভালো উদ্যোক্তা তৈরি হওয়া মানে একটু কঠিন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে উদ্যোক্তা যারা হচ্ছেন তারা দেখা যায় যে অনেক দিন বিজনেসের সাথে জড়িত আছেন, কিন্তু লং টাইম কিন্তু অনেকে সাস্টেন করতে পারছেন না। এই সাস্টেন না করার পিছনে কারণটা কি বলে মনে হচ্ছে? এটার মধ্যে দু ধরনের জিনিস আছে। একটা হলো আমাদের যে সোসাইটি থেকে ছোটবেলা থেকেই একটা শর্ট টার্ম বড় লোক হওয়ার একটা প্রসেস আমাদেরকে শিখায়, কিভাবে খুব দ্রুত বড় লোক হওয়া যায়। এই প্রসেসটা আমাদের মাথার ভিতর ইনসাইডে কাজ করতে থাকে। সো আমরা ইথিক্যালি ওই জায়গায় আমার ব্যবসার যে ওই ইথিক্সটা থেকে আস্তে আস্তে সরে আসি। প্রথমে দেখা যায় আমি কোয়ালিটি প্রোডাক্ট দিই, যে প্রোডাক্টগুলো দরকার এবং কাস্টমারের প্রমিসগুলো রাখি। এরপর আস্তে আস্তে আমি ওই জায়গা থেকে সরে যাই। যখন ব্যবসা বাড়তে থাকে, এই প্রমিসটা সরে যায়, তখন আস্তে আস্তে তার ব্যবসাটা ডিমিলিশ হয়ে যায়। আমি এক্সাম্পল দিয়ে একটা কথা বলি, ধরেন আপনি ফখরুদ্দিন বিরিয়ানি যখন এক জায়গায় ছিল, কোয়ালিটি ছিল এবং ওই একটা প্রোডাক্টে ফোকাস ছিল, কাস্টমার ফুলফিল ছিল। যখন থেকে ফখরুদ্দিন বিরিয়ানি সব জায়গায় ছড়াই পড়লো, বিভিন্ন প্রোডাক্টের পাশাপাশি ঘি, মধু, অন্যান্য জিনিস বিক্রি করা শুরু করলো এবং ও নন কোয়ালিটি প্রোডাক্ট দেওয়া শুরু করলো, আস্তে আস্তে কিন্তু ফখরুদ্দিন বিরিয়ানি এখন নাই বললেই চলে। সো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো কোয়ালিটি প্রোডাক্ট এবং কাস্টমার সার্ভিসটা ধরে রাখার প্রবণতা থেকে সরে যায় এবং তার যে ফোকাস, ওই ফোকাস এরিয়া স্মরণ করে সে মানি মেক করার ট্রাই করে। যখনই অতিরিক্ত মানি মেক করার ট্রাই করে তখনই তার ব্যবসাটা আসলে ফল ডাউন করে। আগের সময়ের মার্কেটিংগুলোতে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা অনলাইন মার্কেটিংগুলো তেমনভাবে হতো না, বর্তমান সময়ে যেটা অনেক বেশি কাজ করে। রাইট। আপনার সময় সেগুলো যখন ছিল না তখন আপনি কিভাবে ফেস করতেন এই প্রবলেমগুলো? না, তখন ছিল, তখন বেসিক্যালি ফর্মটা আলাদা ছিল, ফর্মটা চেঞ্জ হয়। এক সময় শুধুমাত্র বিটিভি চলতো, ওইখানে মানুষ বিজ্ঞাপন দিত। তারপরে আমাদের প্রাইভেট চ্যানেলগুলো আসলো, রেডিও আছে, পত্রিকা আছে, বিভিন্ন জায়গাতে আছে। সো দুই ধরনের স্ট্র্যাটেজি বেসিক্যালি কোম্পানি বিজনেস করে, একটা হলো পুল স্ট্র্যাটেজি আর একটা হলো পুশ স্ট্র্যাটেজি। পুল স্ট্র্যাটেজি হলো কাস্টমারের মধ্যে বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে, বিভিন্ন ধরনের টিভি পত্রিকা বিজ্ঞাপন দিয়ে কাস্টমার আগ্রহ তৈরি করে কাস্টমার এসে প্রোডাক্ট চাই, এটা হলো পুল স্ট্র্যাটেজি। আর একটা হলো কাস্টমার বিভিন্ন ধরনের অফার, বিভিন্ন কিছু দিয়ে কাস্টমারের ঘরে ঘরে গিয়ে দোকানে প্রোডাক্টটা অ্যাভেলেবেল করে পুশ করে কাস্টমারের কাছে প্রোডাক্ট নেওয়ার জন্য। সো যারা পুল স্ট্র্যাটেজি মেনটেন করে তারা হলো এই ধরনের বিভিন্ন বিজ্ঞাপন দেয়, বিভিন্ন পত্রিকাতে যায়, ম্যাগাজিনে যায়, তখন কাস্টমার প্রোডাক্টের সম্পর্কে জানে, এটার বেনিফিট সম্পর্কে জানে, যখন এসে চায়। তো আমাদের সময় ওই স্ট্র্যাটেজিটা ছিল। আমরা তো যখন হোয়েন আই ওয়াজ ইন আমার প্রিভিয়াস কোম্পানি ছিল, তখন আসলে ওদের এত বেশি আমরা বিজ্ঞাপন প্রচার এত বেশি দিতাম, প্রোডাক্টের মানুষকে জানাতাম, মানুষ একটা পুল তৈরি হতো। সো এভাবেই আমরা আসলে আস্তে আস্তে তাও সেই সময় কাজটা করতাম। আপনাদের সময় পত্রিকার উপরই বেশি নির্ভরতা ছিল, এরকম ব্যাপারগুলো ছিল নাকি ওভিসি টিভিসি টাইপ যে বিষয়গুলো সেগুলো ছিল? ওভিসির কনসেপ্টটা ছিল না, তখন হলো টিভিসি আর পত্রিকা, ম্যাগাজিন, এটার উপরে নির্ভর ছিল। ওভিসি বেসিক্যালি যখন থেকে ডিজিটাল আমরা শুরু করি, ডিজিটাল 2000 আমরা শুরু করি, প্রায় আপনার ধরেন 2013, 14, 15 এসে ডিজিটালটা আমরা প্রথম কাজ শুরু করি। তখন থেকে আসলে ওভিসি ধারণাটা আসে, যেটা হলো টিভিসির চেয়ে একটু ব্রডার, আর একটু আপনার লেন্থ বড়, মানুষ একটা গল্প দেখতে পারে, এখান থেকে এই ওভিসিটা শুরু। এর আগে পর্যন্ত আমরা টিভিসি এবং বিভিন্ন পত্রিকার বিজ্ঞাপনের মধ্যে আমাদের সীমাবদ্ধ ছিল। এটা আসলে বর্তমান সময়ে যারা মার্কেটিংয়ে কাজ করছে তাদের জন্য অনেকটা হেল্পফুল হচ্ছে কিনা, কি মনে হয় আপনার? ডিজিটাল মিডিয়াটা হেল্পফুল বলা চলে, বাট এটা যে একমাত্র হেল্পফুল টুলস তা না। তখন অন্য ফর্ম ছিল, এখন এটা ডিজিটাল ফর্মে চলে আসছে। আগে মানুষ টিভি দেখতো, এখন মানুষ মোবাইলে দেখে, বাট এটা অলমোস্ট একই জিনিস, পরিপূরক। বর্তমান সময়ে অনেকে মার্কেটিংয়ের জগতে আসতে চায় বা মার্কেটিং নিয়ে কাজ করতে চায়, তাদের জন্য আপনি কি বলবেন? কারণ আমরা দেখেছি বাংলাদেশের মার্কেটিং সেক্টরটাতে খুব কম মানুষই আসলে কাজ করতে চায়, যদিও কাজ করে সেটা কিছু সময় পর পর আসলে তারা এক জব থেকে আরেক জব, এক জব থেকে আরেক জব, এরকম করে শুধু তারা চাকরি পরিবর্তন করতে থাকে। সো তাদের জন্য আপনি কি বলবেন? না, আমি প্রথমেই বলবো যে যারা ইউনিভার্সিটিতে আছে, ইউনিভার্সিটির যারা ওনার বা যারা ইউনিভার্সিটির বোর্ডই আছে, ওদেরকে বলবো যে প্রথমে আপনারা ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ে মার্কেটিং কীভাবে কাজ করা হয়, এটা প্র্যাকটিক্যাল নলেজটা স্টুডেন্টকে দিতে হবে। ওই স্টুডেন্টের কাছে প্র্যাকটিক্যাল নলেজ নাই, মার্কেটিংয়ে আসলে পড়াশোনা করতেছে হয়তো, কিন্তু সে জানে না আসলে মার্কেটিংটা কীভাবে করতে হয়। তো প্রতি সেমিস্টারে যদি একটা 15 দিনের সেশন বা বিভিন্ন যে কোম্পানিগুলো আছে ওদের সাথে দিয়ে কাজ করার, যে মার্কেটিংটা কীভাবে করতে হয়, কোলাবোরেশনটা দরকার, প্র্যাকটিক্যাল নলেজটা দরকার। পাশাপাশি আমি যারা স্টুডেন্ট আসে ওদেরকে বলবো যে শর্ট টার্মে একটা পজিশনে যাওয়া যায় না। অনেককে দেখেছি যে শুরুতেই একবারে পিকে যেতে চাই, পিকে যাওয়া তো সম্ভব না। আমরা যখন চাকরি শুরু করি তখন আমাদের বেতন ছিল 20,000, 15,000।
ওখান থেকে আস্তে 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 করে একটা স্ট্রাগল করে কোম্পানি যত ফ্রিকোয়েন্ট চেঞ্জ করবেন তত আপনার ডেভেলপমেন্ট হবে না। একটা কোম্পানিতে আমি বাংলালিংকে ছিলাম অলমোস্ট 3.5 বছর, প্রাণে ছিলাম 10 বছর, এখানে 6 বছর। সো নিজেকে ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট করে আস্তে 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 আপনাকে একটা জায়গায় যেতে হবে। অনেকে দেখা যায় যে এখানে স্যালারি 50,000 টাকা পাচ্ছে, অন্য জায়গায় 55,000 টাকা বললো, দ্রুত শিফট করে ফেললো। এই যে শর্ট টার্ম গেইন, ওই যে ছোটবেলা থেকে যেটা বলছিলাম, শর্ট টার্ম গেইনটাকে ডিঙাইয়ে কোম্পানিটা কত সাস্টেইনেবল ওইটা দেখে যখন স্টে করবে, এবং কাজটা করতে হবে একদম প্রাণ থেকে, যে আমি কাজটা করতে চাই, এটার ভিতর ফাঁকি ঝুঁকি দেওয়া যাবে না, ফাঁকির প্রবণতা টোটালি চেঞ্জ হতে হবে। ফাঁকি না দিয়ে যদি কাজটা আপনি মনোযোগ দিয়ে করেন এবং কোনো ধরনের মানে আপনার 2 নম্বরই বা কোনো কাজের সাথে মিক্স না করে আপনি যখন কাজটা করবেন মন থেকে, তখন অটোমেটিক্যালি আপনার ডেভেলপমেন্টটা আসবে। এবং এইটার জন্য কি আপনি মনে করছেন যে যখন ইউনিভার্সিটিতে পড়াকালীন যারা স্টুডেন্ট যারা আছে তাদের ওই সময়টা থেকে আসলে মার্কেটিংয়ে ফিজিক্যালি তাদের দেখা উচিত, একটু এটা মনে করছেন? এটা প্র্যাকটিক্যাল যদি না শিখেন, আপনি যদি ওয়ার্ল্ডের বাইরের ওয়ার্ল্ডগুলো দেখেন, ওখানে আপনি দেখতে পাবেন যে তাদের মানে বইয়ের পাঠ্য বইয়ের পাশাপাশি প্র্যাকটিক্যালটা অনেক বেশি, 60% প্র্যাকটিক্যাল, 40% হয়তো বা তাদের ক্লাস ভিত্তিক হয়। সো আমাদের দেশে হলো উল্টা, সারাক্ষণ বই পড়তেছে, বই পড়ে পরীক্ষা দিচ্ছে, তার প্র্যাকটিক্যাল নলেজ নেই। মার্কেটিং, ব্র্যান্ডিং, সেলস, এইটার যে একটা আইডিয়া, আমরা যখন পড়াশোনা করছি আমরাই বুঝতাম না হোয়াট ইজ ব্র্যান্ডিং, ব্র্যান্ডিংয়ে যে একটা জব আছে এটাই জানতাম না। সো আমরা যখন মার্কেটে আসছি, মার্কেটে আসার পরে জানতে বলছি যে ব্র্যান্ডিংটাই এভাবে করতে হয়, এই হলো বিষয়, এটার একটা সেক্টর আছে। সো এই প্র্যাকটিক্যাল নলেজটা আসলে দেওয়া উচিত। এবং আরেকটা যদি নাও দিয়ে যাওয়া যায়, বিভিন্ন কোম্পানিতে যারা চাকরি করছেন, বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন, তাদেরকে আসলে ইউনিভার্সিটিতে নিয়ে এসে লেকচার নেওয়া, অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ধরনের লেকচারগুলো যদি নেওয়ায়, আমার মনে হয় যে তাদের মধ্যে একটা ধারণা আসবে এবং ডেভেলপ করতে পারবে। এর সাথে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে সবাই মার্কেটিংয়ে কাজ করতে চায় না। মার্কেটিংয়ে না কাজ করতে চাওয়ার সবচেয়ে বড় অন্তরায় বলে আপনি কি মনে করছেন? আপনি যেহেতু একবারে ছোট পজিশন থেকে একবারে টপ লেভেল পজিশন পর্যন্ত আপনি চলে আসছেন, একটা কোম্পানির হেড অফ মার্কেটিং হিসেবে কাজ করছেন, সেই জায়গাটা থেকে কি মনে করছেন অন্তরায়টা কি? নতুন যারা তারা কেন আসলে মার্কেটিংয়ে আসতে যাচ্ছে না, তাদের বাধা কোথায়? তাদের বাধা একটা জায়গাতে, মানসিক বাধা। তারা আসলে বেসিক্যালি পরিশ্রম করতে চায় না। পরিশ্রমটা বাঙালি জাতি মানে ওই যে সহজে ইনকাম করতে চাই, পরিশ্রম করবো না, বাট আমি একটা পজিশনে চলে যেতে চাই। এই পরিশ্রম আপনার প্রথম যদি 5 বছর আপনি পরিশ্রম করেন বা প্রথম 10 বছর পরিশ্রম করেন, এরপর থেকে কিন্তু আর পরিশ্রম নেই। কিন্তু এই যে 5 বছর বা 10 বছরের যে পরিশ্রমটা, নিজেকে মানে নিংড়িয়ে দেওয়া, বাংলাদেশের এমন কোনো জেলা নাই, থানা নাই যেখানে ধরেন আমার পা পড়ে নাই। আজকে দেখতেছেন যে হেড অফ মার্কেটিং, বাট বিফোর দ্যাট বা একটা কোম্পানি ডিজিএম হিসেবে আছি, কিন্তু তার আগে যে প্রতিটা জেলায় আমার মুভ করা, এসআর এর পেছনে মোটরসাইকেলের পেছনে যাওয়া, প্রতিটা দোকান ভিজিট করা, সব কিছু দেখা, এই পরিশ্রমটা করার কারণেই কিন্তু এটা। মার্কেটিংয়ে না আসার পেছনে কারণ হলো সেই পরিশ্রমটা সে করতে চায় না। সবাই এসে প্রথমে বল যে আমার ছেলেকে একটা জব দেন রুমের ভিতরে। আমাকে রুমের ভিতরে তো জব নাই, রুমের ভিতরে জব কোথায় এতগুলো? রুমের ভিতরে থাকে 5 জন, বাইরে থাকে 25 জন, রুমের ভিতরে তো জব দেওয়া পসিবল না। সো রুম থেকে বেরোয় যে নিজেকে কাজে নিয়োজিত করতে পারবে, সে তার জন্য মার্কেটিংয়ের জব বা এগুলো কোনো সমস্যা না। আপনার এই পর্যন্ত জার্নিটাতে আপনি জীবন অনেকবার আপনার আপস অ্যান্ড ডাউনস অনেকবারই হয়েছে, সেই আপস অ্যান্ড ডাউনসগুলো আপনি কিভাবে ফেস করতেন এবং পরিবার সে সময় কতটুকু আসলে আপনাকে সাপোর্ট করতো? লাকিলি বলেন বা আনলাকিলি বলেন, আমার জীবনে আসলে আল্লাহর রহমত, ডাইরেক্ট রহমত যেটা, আমি আসলে ওইভাবে স্ট্রাগলটা আসলে ফেস করিনি। আমার আসার পরে আমি অনার্স করেছি, মাস্টার্স করেছি, মাস্টার্স করতে করতে অনার্স করতে করতে বেসিক্যালি আমি ইন্টারভিউ দিই সিটি সেলে, প্রথমে রিটেন ভাইভা দিয়ে আমার জব হয়ে যায়। তারপর একটার পর একটা জব আসেই। আসলে ওইভাবে যে মানে মানুষ যে স্ট্রাগল করে ওই পিরিয়ডটা আসলে আল্লাহর রহমতে আসে নাই। সো স্ট্রাগল যে সবসময় আসবে এটা না। আমি এই জন্যই আপনাকে বলতেছি আপনার প্রিপারেশনটা ভালো থাকতে হবে। স্টুডেন্ট লাইফে আপনি যদি প্রিপারেশনটা ওইভাবে নেন, আপনার যদি পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিটা যদি আপনার থাকে, আপনি মানুষের সাথে কোপ আপ করার ক্যাপাবিলিটি থাকে, আপনার যদি বইয়ের বাইরে আপনার পৃথিবী সম্পর্কে আইডিয়া থাকে, তাহলে আমার মনে হয় যে স্ট্রাগলটা অনেক কমে আসে। সো আমি বলবো যে আপনি জানেন, পড়াশোনা করেন, আপনি শুধু বইয়ে সীমাবদ্ধ রাখেন না, ক্লাসে ফার্স্ট হওয়ার দরকার নেই। ফার্স্ট বই অনেক কিছু করবে, নট নেসারিলি। সে একটা পড়াশোনা করে একটা আইডিয়া থাকবে তার, দ্যাটস এনাফ। এর বাইরে তার বিভিন্ন কাজগুলো শিখান, বিভিন্ন কাজ ইনভলভ রাখেন, তাহলেই সে জীবনে সাফল্য আসবে। এবার আপনার প্রফেশনাল লাইফে যেতে চাই। আরেকে সিরামিক্সের সাথে কাজ করছেন অনেক দিন ধরে,
আরএকে সিরামিক্স এত দূর পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে সব কর্মীদের অবশ্যই হাত রয়েছে, এবং আপনি যেহেতু একটা লিডিং পজিশনে রয়েছেন হেড অফ মার্কেটিং হিসেবে, সেক্ষেত্রে আপনার রোলও অবশ্যই রয়েছে। এই রোলগুলো আসলে সবগুলো সারাদিন আসলে সবগুলো ম্যানেজ করে দিন শেষে কাজকর্ম করে যখন ভালো ফিডব্যাক পান বা খারাপ ফিডব্যাক পান, সেগুলো আসলে কেমন লাগে? ভালো ফিডব্যাক পেলে আসলে কেমন লাগে? খারাপ ফিডব্যাকগুলো পেলে আসলে কী রিয়াকশন থাকে তখন একজন হেড অফ মার্কেটিং হিসেবে? না, অনেক ক্ষেত্রে এটা হয়, ভালো ফিডব্যাক তো কাজ করলে আসেই, পাশাপাশি খারাপ ফিডব্যাক তো আসে। আপনার যে 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 প্রকৃতপক্ষে কাজ করে তার ভালো ফিডব্যাকের পাশাপাশি খারাপ ফিডব্যাকটাও নিতে হবে। খারাপ ফিডব্যাক থেকে নিয়ে আপনাকে দেখতে হবে যে কোথায় আসলে ভুলটা ছিল, পরবর্তীবার যেন এই ভুলটা না হয় এটা শুধরে নেওয়া যায়। সো আমি যে বলবো যে সবসময় ভালো ফিডব্যাক নিবে তা তো না, এর পাশাপাশি খারাপ ফিডব্যাকটাও আপনার দরকার আছে। ভালো ফিডব্যাক পেলে তো অবশ্যই ভালো লাগে, চেষ্টা করি ভালো হয়, ভালো লাগা কাজ করে মন থেকে, কাজে আরও উদ্যম বেশি আছে। বাট খারাপ ফিডব্যাক ইজ অলসো এ গুড টুল ফর ইউর ডেভেলপমেন্ট। আরএকে সিরামিক্স এত ভালো প্রোডাক্ট বাংলাদেশে সাপ্লাই করছে এবং একই সাথে গুণগত মান ঠিক রাখছে কিভাবে? এটার আসলে মূল মন্ত্রটা কি আরএকে সিরামিক্সে? এটার মূল মন্ত্র যেটা, এটা হলো আরএকে সিরামিক্স একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। সো সারা পৃথিবীর প্রায় 150টির প্লাস দেশে আমাদের বিজনেস রয়েছে। এটার হেডকোয়ার্টারটা আমাদের দুবাই অবস্থিত। দুবাইয়ের একটা মানে ইউএইর একটা কান্ট্রি হলো, আর রাসাল খাইমা একটা প্রভিন্স, ওই প্রভিন্সের যে ক্রাউন প্রিন্স এটা হলো ওনার। সো 150টা দেশের যে টেকনোলজি, যে নতুন র মেটেরিয়াল কী আসলো, টেকনোলজি নতুন কী আসলো, এই আইডিয়াটা আমরা এখানে বসেই পেয়ে যাই। যেহেতু একটা মাদার কোম্পানি সব কিছু করে, সব জায়গাতে দিচ্ছে, সো ওই ধারণাগুলো আমরা ওখান থেকে পাচ্ছি। পাওয়ার ফলে এটা আমরা ইমপ্লিমেন্ট করতেছি, ইমপ্লিমেন্ট করার ফলে আমরা যেটা বেস্ট প্রোডাক্ট এটা আমরা মার্কেটে দিতে পারছি। পরের প্রশ্নটা হচ্ছে, আরএকে সিরামিক্স এতদূর পর্যন্ত পৌঁছে গিয়েছে, কর্মীদের তো অবশ্যই এক্ষেত্রে আপনাদের সাহায্য করেছে। আপনাদের যারা আরএকে সিরামিক্সের কর্মী রয়েছেন তাদেরকে আসলে কোন মোটিভেশনালে আপনারা কাজগুলো করান যে তারা আসলে উৎফুল্লতার সহিত কাজ করে, এবং আপনাদের ব্র্যান্ড এখন বাংলাদেশে ওয়ান অফ দ্য টপ ক্লাস ব্র্যান্ড হিসেবে আরএকে সিরামিক্স পৌঁছে গিয়েছে? না, ওইখানে যদি আরএকে সিরামিক্স যদি দেখেন, আপনার এখন পর্যন্ত বাংলাদেশের ধরেন 20 বছর 25 বছরের এমপ্লয়ি আছে যারা 20 বছর ধরে কাজ করছে, 15 বছর ধরে কাজ করছে। এটার কারণ হলো কোম্পানির যে বেনিফিটগুলা, ওই বেনিফিটগুলা প্রপারলি দেওয়া হয়। ওখানে আপনার কোম্পানির প্রভিডেন্ট ফান্ড বলেন, গ্র্যাচুইটি বলেন, এটা তো আছেই, মনিটরি বেনিফিট। এর পাশাপাশি এনভায়রনমেন্ট ইজ এ ভেরি নাইস এনভায়রনমেন্ট। ওখানে আপনি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আছে, আপনার কাজের যে মানে কাজ করার পরে যে প্রশংসা, এই প্রশংসাটা কোম্পানিতে করা হয়। প্লাস মোটিভেশনটা আছে, বিভিন্নভাবে মোটিভেশন ট্যুরগুলো আছে, বিভিন্ন ধরনের কালচারাল অ্যাক্টিভিটিসগুলো আছে, ইয়ারলি পিকনিকগুলো আছে। সো একটা যখন সব কিছুই পাই, সবচেয়ে বড় বিষয় হলো ওয়ার্ক লাইফ ব্যালেন্স, যেটা ফ্রাইডে স্যাটারডে ছুটি আছে, অফিসের পরে এক্সট্রা কোনো প্রেশার দেওয়া হয় না। সো ওইখানে আলটিমেটলি এমপ্লয়ি অটোমেটিক্যালি মোটিভেটেড। এই জায়গাটায় কাজ করে আরএকে সিরামিক্স আসলে টপ ক্লাস করছে এটা বলে মনে করছেন? অবশ্যই, আপনার এমপ্লয়ি যদি হ্যাপি না থাকে, একজন হ্যাপি এমপ্লয়ি না হলে হ্যাপি আউটপুট কোনোদিন আসবে না। সো আমাদের লোকাল যে কোম্পানিগুলো, তারা হ্যাপিনেসটা বুঝে না। তারা চাই যে কোম্পানি কতক্ষণ লং টার্ম ধরে কাজ করবে, 7টা 8টা 9টা পর্যন্ত কাজ করাচ্ছে, তার মাথা ঠিক থাকে না। সে তার পরের দিনে সে কী আউটপুট দিবে? সে তার ফ্যামিলির সাথে ওয়ার্ক লাইফ ব্যালেন্স নাই, সে তো আউটপুট দিবে না। সো তার যতক্ষণ কাজ করার কথা 8 ঘন্টা 7 ঘন্টা, ঠিক কতক্ষণ তাই আউটপুটটা নিক, তাহলে পরবর্তী দিনে সে একটা ফ্রেশ মাইন্ডে কাজ করতে পারবে, তার কাছ থেকে তার ভিতরের জিনিসটা পাবে। সো লোকাল কোম্পানিগুলোকে আমি বলবো যে আপনারা যারা এখনও মানে যারা অনেক প্রেশার দিয়ে মনে হয় লং টাইম থাকলে অনেক বেশি আউটপুট পাবে, এটা আসলে টোটালি রং। সো আমরা যদি গুগল বা আদার্স জায়গাতে দেখবেন যে ভিতরে খেলার অনেক জায়গা আছে, কফি শপ, ঘুরতেছে, কাজ করতেছে, তখন দেখা যায় তার ভিতরের যে শতভাগ এটা একটা কোম্পানির জন্য সে দেয়। সো এইভাবে করার কারণেই আজকে আরএকে সিরামিক্স আসলে ওই জায়গাতেই বিলং করতেছে। আরএকে সিরামিক্সের এই পথ চলাতে অনেকজনের সাথে আপনার পরিচয় হয়েছে, অনেকজনের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে। এই যে আরএকে সিরামিক্স পরিবার, আরএকে সিরামিক্স পরিবার সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে যেই গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করছে, এটা সামনের দিনে যারা কাস্টমার আছে তাদের জন্য আসলে কি কি বেনিফিট নিয়ে আসছে? বেনিফিট বলতে বিভিন্ন ধরনের যে নতুন প্রোডাক্টগুলো মার্কেটে মানে আসতেছে ওয়ার্ল্ড ওয়াইড, এই প্রোডাক্টগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। যেমন রিসেন্টলি একটা আমরা প্রোডাক্ট লঞ্চ করেছি আরএকে সেন্সেশন, যেটাতে আমরা ফ্লাশ করার সময় আসলে টাচ করতে হয় না, শুধু উপরে আপনার হাতটা সরাই নিয়ে যাবেন, ফ্লাশ হয়ে যাবে। সো এই যে কাস্টমার মানে আমাদের এমপ্লয়ীদের রিলেশন থাকার কারণে এই জিনিসগুলো নিয়ে আমরা প্রোডাক্ট নিয়ে ভাবতে পারতেছি, অফিসিয়াল পলিটিক্স নিয়ে ভাবতে হচ্ছে না। আমাদের যিনি এমডি সাহেব আছেন বা সিইও সাহেব আছেন, তারা খুবই আন্তরিক, তারা ওই এমপ্লয়ীদেরকে কীভাবে মোটিভেটেড রাখা যায় এগুলো নিয়ে ওনারা ব্যস্ত। তো এমপ্লয়ি মোটিভেটেড থাকতেছে, এমপ্লয়ি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, ভালো প্রোডাক্ট আসতেছে, ইটস এ চেইন।
এবং আপনারা সবসময় কাস্টমার বেনিফিটের ক্ষেত্রে আপনারা কোন জিনিসটা গুরুত্বপূর্ণ হিসেবে দেখেন, যে কাস্টমার স্যাটিসফ্যাকশন হচ্ছে কিনা, এটা কোন দিকটাতে আপনারা দেখেন? এটা আমরা বেসিক্যালি একদম স্ট্রেট ফরওয়ার্ড, আমরা গুড প্রোডাক্ট, আমরা চাই কাস্টমারকে কোয়ালিটি প্রোডাক্ট দিতে। একটা কাস্টমার প্রাইস নিয়ে তারা কনসার্ন না, তারা অন্য কোনো কিছু নিয়ে, তাদের কনসার্ন একটাই, গুড কোয়ালিটি প্রোডাক্ট উইথ কাস্টমার সার্ভিস। কোনো প্রবলেম থাকলে আমরা 72 ঘন্টার মধ্যে রেসপন্স করতেছি, প্লাস আমরা চাই প্রবলেম না হোক এবং গুড প্রোডাক্টটা কাস্টমারকে দিই। তরুণদের জন্য আপনার কি বার্তা থাকবে? তরুণদের জন্য বার্তা থাকবে, আপনারা পৃথিবী সম্পর্কে জানেন, ভ্রমণ করেন, পৃথিবীর বিভিন্ন দেশে যান, বাংলাদেশের বিভিন্ন দেশে যান, না পারলে বাংলাদেশের বিভিন্ন জেলা ভিজিট করেন, পরিশ্রম করেন, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে আপনি ইনভলভ হন, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে থাকেন, প্লাস ভ্রমণ করেন, জানেন, পরিশ্রম করেন, এর কোনো বিকল্প নাই। সাথে একবারে শেষ বেলায় যদি আসি, সব কিছু মিলিয়ে অফিস লাইফ এবং পার্সোনাল লাইফ দুইটা মিলিয়ে পরিবারকে সময় দেওয়ার ক্ষেত্রে আসলে কিভাবে সময়টা বের করা হয়? আপনি অনেক ব্যস্ত থাকেন অফিসের অনেক কাজে, এবং এরপরও অনেক ইনপুট দিতে হয়, সব কিছু মিলিয়ে আসলে কিভাবে ব্যালেন্স করা পসিবল হয়? এটা খুবই ইজি, যদি আপনি চান খুবই পসিবল। যেমন ধরেন ফ্রাইডেতে আমি কোথাও যাই না, ফ্রাইডে টোটালটাই আমি ফ্যামিলির জন্য রাখি। এর বাইরেও যখন সপ্তাহে 1 দিন 2 দিন সময় পাচ্ছি তখন আমি ফ্যামিলিকে দিচ্ছি। তাছাড়াও আপনি ফ্যামিলির বাইরেও আরেকটা মানুষের লাইফ আছে, পার্সোনাল লাইফ, একেবারেই নিজের, যেখানে আপনার বন্ধুরা থাকবে, আপনার একটা ভালো লাগার তার জায়গা থাকবে, কারোর সাথে ঘুরবেন। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। মানুষ যেটা মিস করে, মানুষ কী করে অফিস করে বাসায় যায়, যেটা আমি আসলে কখনোই করি না। আপনার পাশাপাশি আপনার বন্ধুদেরকে সময় দিতে হবে, আপনার পিয়ার্স কারো ভালো লাগা থাকলে তাকে সময় দিতে হবে, এতে আপনি নিজে মোটিভেটেড থাকবেন। সো আপনি যখন এই 3-4টা জায়গায় পুরোপুরি থাকবেন, আপনার মা বাবাকে আপনি সময় দিবেন, তখন দেখা যাবে যে আপনার সব কিছুই ঠিকভাবে পরিচালিত হবে। ধন্যবাদ আপনাকে, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনিও ভালো থাকবেন, দেখা হবে। জি, থ্যাংক ইউ। হ্যাঁ। চল।